পিয়ার ও সনদের দাবিতে নির্বাচনের দাবিতে রাজপথে নামার ঘোষণা জামাত, খেলাফত ও ইসলামী আন্দোলনের রাজপথের কর্মসূচি গণতন্ত্রের পথে বাধা বলছে বিএনপি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যদান, ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপটের বর্ণনায় মাহমুদুর রহমান। গণ অভ্যুত্থানের তারুণ্যের উদ্যম অটুট থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না, আশা প্রধান উপদেষ্টার। নিত্য নতুন চ্যালেঞ্জে হতাশ না হতে আহ্বান। নির্বাচনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর বরিশাল মহাসড়কে অবরোধ, ভাঙায় চরম উত্তেজনা, কর্মসূচি প্রত্যাহার বাগেরহাটে। দেশে আসছে ভয়ঙ্কর মাদক, এমডিএমএ, ডিজি পার্টির আড়ালে চলে মাদক বেচাকেনা, চক্রের হোতাসহ 5 জন গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি আর কর্মসূচি প্রায় একই হলেও জামাত বলছে যুগপৎ আন্দোলনের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। নির্বাচনের আগে বেশ কয়েকটি দাবি নিয়ে এবার একযোগে রাজপথে নামতে যাচ্ছে কয়েকটি ইসলামিক দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামাত। ঘোষণা করা হয় ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এখনও যুগপৎ আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে জামায়াত বলছে সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে দলটি। আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। কত মানুষ এটা চায় সেইভাবে আমরা কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে, এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 18, 19 ও 26 সেপ্টেম্বর একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। হয় পিয়ার নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া পিয়ার এবং গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর ও 26 সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফতে মজলিস। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে এমন দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, পিলখানা এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার বিকেলে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ছাত্র দলের সমালোচনা করেন চরমোনাই পীর। বলেন, ঢাবি ও জাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, জাতীয় নির্বাচনেও বিএনপির একই অবস্থা হবে। তিনি বলেন, পিআর পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনা বোঝে না। এ সময় সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআর এর পক্ষে। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তিনি। একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন, আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না, নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে জাতির প্রশ্ন, কেন এই সময় নষ্ট করে 2 মাস ধরে জুলাই সনদের জন্য সময় খরচ করলেন? পিয়ার বলে আপনারা বুঝেনি না, খায় না মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে ঢাবি জাবিতে
আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। বাংলাদেশের ভিতরে আপনার মাথা দাঁড়াতে পারবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরার দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির 3 দিন ব্যাপী শান্তি প্রশিক্ষণ প্রবক্তা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে কাজ করবে বিএনপি। অন্য নাগরিকদের মতো করেই রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে প্রতিবন্ধীদের জন্য। আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন তিনি। আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। যে সমস্ত আন্দোলনের পরে, বিপ্লবের পরে যেই সমস্ত দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে, সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা, একটা কি বলে ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আগে বিচারের নামে অবিচার ও প্রতিহিংসার বিচার হয়েছে, এখন যেন ন্যায় বিচার হয় সেই প্রত্যাশা থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল 1। জুলাই গণ অভ্যুত্থানের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের অভিযোগ আনা হয়। সেই মামলায় সাক্ষ্য দিতে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে মাহমুদুর রহমান শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, আমার দেশ পত্রিকা বন্ধ, তাকে গ্রেপ্তার, স্কাইপ কেলেঙ্কারি, ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা ধ্বংসের বিষয়গুলো তুলে ধরেন তার সাক্ষ্যে। বাংলাদেশের এই যে গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে, সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা যেন প্রতিহিংসার জন্যে এই বিচার না করি। শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল, আমরা যেন ওই ভুল না করি। মধ্যাহ্নের বিরতি সহ 2 বেলায়ও সাক্ষ্য শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করে ট্রাইব্যুনাল 1। তিনি 46তম সাক্ষী। আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষ্যর দরকার হবে না। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি 2 জন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন, তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না। সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে।
এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যা ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ সাজ্জাদের পিতা খলিলুর রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাসায় ফিরেছেন। 17 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শে নূর বাসায় ফিরেছেন। বিকেল 4:30টায় ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়েছেন নুরুল হক নূর। চিকিৎসকেরা জানিয়েছেন নূর যেভাবে মাথা ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন তাতে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে। বর্তমানে তার ন্যাজাল বোন ফ্র্যাকচার হয়ে ডিসপ্লেস অবস্থায় রয়েছে, যা অপারেশনের মাধ্যমে পজিশনে আনতে হবে। চিকিৎসকেরা 2 থেকে 3 সপ্তাহ পরে অপারেশনের মত দিয়েছেন। এছাড়া নূরের ডান চোখের নিচ থেকে নাকের ডান পাশ ও ঠোঁট পর্যন্ত আংশিক অবশ রয়েছে, যেখানেও অপারেশনের প্রয়োজন হবে। লিভার সহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে নূরের শরীরে। ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে অন্য কোনো হাসপাতালে আগামীকাল ভর্তি হবার কথা জানানো হয়েছে নূরের পরিবারের পক্ষ থেকে। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ক্যান্সার আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ মাওলানা ফারুকের হাতে তুলে দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 5 মে কোরআনের রক্ষাকারীদের হত্যা করে কোনো অনুশোচনা না করে উল্টো মিথ্যাচার করেছে তৎকালীন সরকার। শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন মেহেদী সাহেব, উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে বাইতুল মুকাররমের সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা, হাদিসের তর্জমা এগুলো পুড়াচ্ছে। যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হেফজ করে, তারা কোরআন পুরাবে কি? একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, সে ব্যাপারে কোনো অনুশোচনা নেই। যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে, সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালীন, যে রং মেখে নাকি তারা দাঁড়িয়েছে। কত বড় তামাশা, কত বড় উপহাস তারা সেই দিন করেছেন। এদিকে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাওলানা এনামুল হাসান ফারুকের প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রোমন। এ সময় আতিকুর রহমান রোমন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। ইসলামিক কোন দল থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে। এই জন্য বলবো, জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থান দিয়েছে। জিয়াউর রহমান ইসলামের জন্য অনেক অনেক নিদর্শন, অনেক কাজ করে গেছেন। আরাফাত ময়দান সহ সৌদি আরবের বিশেষ বিশেষ জায়গায় উনি নিম চারা রোপণ করেছিলেন। উনি কিন্তু গবেষণা করে রোপণ করেছিলেন। নিম চারাই একমাত্র গাছ যে মরুভূমিতে হয় এবং মরুভূমিতে দীর্ঘস্থায়ী হয়। জিয়াউর রহমান একাধারে ইসলামিক এবং গবেষক ছিলেন। জিয়াউর রহমানের দলই যদি বলেন আপনারা ইসলামপন্থী, এবং বিএনপি সেই দল। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে শুনেছি যে উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি শাপলা চত্বর সহ এই 2024-এ আমার কওমি মাদ্রাসার ছাত্ররা যারা আহত হয়েছে, যারা শাহাদত বরণ করেছেন, তাদের পরিবার এবং যে আহত রোগীদের পাশে আপনারা দাঁড়াবেন এবং আপনাদের খেদমত চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন সহ অন্যরা। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর 4 আসনের ভাঙায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধে পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয় এক সাংবাদিককে কোপানোর ঘটনায় পরিস্থিতি আরও থমথমে। সংবাদ সংগ্রহের সময় লাঞ্ছিত করা হয়েছে আরও কয়েক সাংবাদিককে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে উপজেলা পরিষদ এলাকাতেও। উত্তেজিত জনতা সেখানে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষে তছনছ ও ভাঙচুর করা হয়। একই সঙ্গে হামলা করা হয় থানায়। এ সময় ভেতরে আটকা
আটকা পড়ে পুলিশ। হামলাকারীরা থানায় জব্দ করে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে। তবে আধ ঘন্টারও কম সময় এই তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে বেলা 11টার দিকে ভাঙার আলগিতে হঠাৎই বিক্ষোভ শুরু হয়। একদল আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 12টার দিকে অবরোধকারীরা ভাঙা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে তা প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রামে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবরোধে যোগ দিতে আহ্বান জানানো হয়। স্থানীয়রা জানান, আলগি ইউনিয়নের সঙ্গে ওই রোড ব্লকেডে পাশের হামিদ ইউনিয়ন থেকে এসে যোগ দিয়েছে আরও বহু মানুষ। অবরোধকে ঘিরে ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। এটা আমরা বুঝি নাই। আমরা এখানে খুব সুস্থভাবে সবাই ছিলাম। তারা লোকাল থানার ওই দিক থেকে আসার পরে হঠাৎ করে 2-3 জন লোক প্রথম দৌড় দিল। দৌড় দেওয়ার পর তারপরে শত শত লোক একসাথে চলে আসলো। ভাঙচুর হয়েছে। আর এখানে আমাদের একটা আলামত ছিল প্রাইভেট, এই আলামতটা পুড়িয়েছে, সামনে একটা গাড়ি পুড়িয়েছে। আর আমার অফিস রুমের অনেক ল্যাপটপ, কম্পিউটার, তারপরে টিভি আপনারা দেখলেন। ভিতরে কোথাও বাদ নাই, যেমন কোথাও বাদ নাই যে তারা ভাঙেনি। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষিত মঙ্গলবার ও বুধবারের অর্ধ দিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলা ও সব উপজেলায় নির্বাচন অফিসের সামনে 2 দিন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান দেখিয়ে পূজা উদযাপনে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেল 3:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালামে ঘোষণা দেন। এ সময় জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফর রহমান আলম, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটের 3য় দফায় সকাল সন্ধ্যা হরতাল পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চলার পথে নিত্য নতুন চ্যালেঞ্জে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে তরুণদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই আহ্বান তার। বলেন, তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যুগে যুগে ইতিহাস রচনাও করেছে। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন দেশের 12 জন যুব উদ্যোক্তা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব উদ্যোক্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আসসালামু আলাইকুম। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের শক্তি জাতির চালিকা শক্তি। দেশের যুব সমাজ সক্রিয় থেকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রাকে থামাতে পারে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি এখন শুধু শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখছে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকবে না বলে আশা তার। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। স্বেচ্ছাসেবকমূলক কাজের মাধ্যমে দেশপ্রেমে যুবকদের উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে এই ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি ব্র্যান্ডেড চকলেটের আড়ালে ইংল্যান্ড থেকে দেশে আসছে ভয়ঙ্কর মাদক MDMA, যাকে হ্যাপি নামে চেনে মাদকসেবী ও কারবারিরা। অত্যাধিক দামের এই মাদকটির মূল ক্রেতা উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা। ডিজে পার্টির আড়ালে এই মাদক বেচা কেনা হতো। চক্রের হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
উঠতি বয়সী তরুণ তরুণীদের কাছে ফ্যাশন আর বিনোদনের আরেক নাম ডিজে পার্টি। তাদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীরাই বেশি। এসব পার্টির মূল আকর্ষণ পার্টি ড্রাগস হিসেবে পরিচিত এমডিএমএ। এমডিএমএ, যার বাণিজ্যিক নাম হ্যাপি, যুক্তরাজ্য থেকে মাদকটি আনতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন মাদক কারবারিরা। সম্প্রতি পল্টনের ডাক বিভাগ থেকে এমডিএমএর একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি, দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ চালান। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে। যুক্তরাজ্য থেকে চকোলেটের M&M যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে। এটা খ শ্রেণীর একটি মাদকদ্রব্য, লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে এক্সট্যাসি অবলিক মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত, এবং এটি একটি মূলত পার্টি ড্রাগ। উঠতি বয়সী শিক্ষিত ছেলে মেয়ে আর অভিজাতদের মধ্যে এ মাদকের চাহিদা বেশ। এমডিএমএর এটি একটি ক্ষতিকর ড্রাগ। কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা, এবং এদের আসামিদের ভেতরে 2-1 জন আবার ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। অভিভাবকরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এটা ছড়াবে। জনবলের সীমাবদ্ধতা নিয়েও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার লক্ষ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদে 10 এবং হল সংসদের বিভিন্ন পদে 7টি ফর্ম কিনেছেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মনোনয়ন ফর্ম নিয়েছেন 7 ভিপি প্রার্থী সহ 28 জন। মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। গত 28 আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট হবে 12 অক্টোবর। নির্বাচনে মোট ভোটার 27,637 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের উৎসব মুখর প্রচারণা চলছে। এদিকে হল সংসদ নির্বাচনে 42 প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচারণার দ্বিতীয় দিনে সকাল থেকেই প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নিজেদের প্যানেলে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন ছাত্রদের অধিকার ও দাবি দাওয়া বাস্তবায়নে বিভিন্ন প্রতিশ্রুতিও। ছাত্রদের পাশাপাশি পিছিয়ে নেই ছাত্রী প্রার্থীরাও। তারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ভোট চাচ্ছেন। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও প্রশাসনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধিদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 42 জন প্রার্থীর মধ্যে সম্পাদকীয় পদে রয়েছেন 29 জন। রাকসু নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 25 সেপ্টেম্বর নির্বাচনে ভোট গ্রহণ হবে। মোট ভোটার 28,905 জন। জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। তারা হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ আটকে দেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও 1 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে আন্দোলনকারীরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের দিকে চলে যান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি তাদের। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 1000 খানেক শিক্ষক এতে অংশ নেন। পুনঃস্বাস্থ্য করতে পারে নাই বিদায় আমরা বাধ্য হয়ে যমুনা অভিমুখে লং মার্চ করছিলাম, কিন্তু মাঝখানে প্রশাসন আমাদের উপরে অন্যায়ভাবে টিয়ার শেল এবং জল কামান নিক্ষেপ করে আমার টিয়ার শেলের ভাই একজন আঘাতে এখন বাসে কি মরে আল্লাহ মাবুদি ভালো জানে। কিন্তু আমাদের বেতন নাই, আমরা ভালো খাওয়াইতে পারি না, আমার ছেলে মেয়েদেরকে পড়াতে পারতেছি না, ভালো স্কুলে দিতে পারতেছি না, না স্কুলের ড্রেস কিনে দিতে পারতেছি, কিচ্ছু করতে পারতেছি না, দুমুঠো বাড়তি দিতে পারতেছি না। এইসব মিথ্যা আমরা মানি না। আমরা এবার ঘোষণা নিয়ে তারপর বাড়ি ফিরবো, নইলে আমরা এখানে রাস্তায় জীবন দিব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। বলেন, ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে অবশ্যই কিউআর কোড বাধ্যতামূলক করে এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলেন, বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং এর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।
ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রেও আগামীতে কিউআর কোড আবশ্যক করার প্রক্রিয়া চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, লেনদেন আরও অত্যাধুনিক ও সহজ করা সহ টাকা ছাপানোর খরচ কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস সোসাইটিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। আগামীতে দেশের ব্যাংকিং খাতে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বলেও তিনি জানান। বাংলাদেশে আমরা 20,000 কোটি টাকার ক্যাশ সিস্টেম অপারেট করছি প্রতি বছর। 20,000 কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে খরচ হচ্ছে জাস্ট ক্যাশ ম্যানেজমেন্ট করার জন্য। এবং এটা ছাড়াও ক্যাশকে বিভিন্নভাবে ব্যবহার আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, বেআইনি কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, ছিনতাই ইত্যাদি বন্ধ হতে পারে। এবং এইসব কারণে আমরা মনে করি যে বাংলাদেশ ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের জননিরাপত্তার ব্যবস্থা। পুরানো ঢাকার সূত্রাপুরে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার। সূত্রাপুরের বানিয়ানগর রোডের আলিফ টাওয়ারে নতুন এই সেন্টার চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নোভা আইভিএফ ফার্টিলিটি বাংলাদেশের ডিরেক্টর দেলোয়ার হোসেন বলেন, নতুন এই সেন্টার চালুর মাধ্যমে পুরানো ঢাকার মানুষের আরও কাছাকাছি পৌঁছানো সম্ভব। এই উদ্যোগ অনেক দম্পতিকে আশা এবং আনন্দের নতুন পথ দেখাবে বলে প্রত্যাশা তার। আরও বক্তব্য রাখেন নোভা আইভিএফ রিজিওনাল হেড, ইস্ট ইন্ডিয়া ও কান্ট্রি হেড বাংলাদেশ মাহিনা খানওয়ানি এবং আইভিএফ এর সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হাসনা হেনা পারভিন। নোভা আইভিএফ ফার্টিলিটি দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় আইভিএফ চেইন, যাদের রয়েছে 62টি শহরে 104টি সেন্টার এবং 95,000-এর অধিক আইভিএফ সফলতা। বাংলাদেশে তাদের 2টি পরিপূর্ণ সেন্টার চালু আছে পান্থপথ ও বনানীতে। নোভা আইভিএফ ফার্টিলিটি বাংলাদেশের প্রথম আইভিএফ সেন্টার যারা আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে বন্ধ্যাত্ব এবং আইভিএফ চিকিৎসা দিয়ে থাকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পিআর ও সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজপথে নামার ঘোষণা জামাত, খিলাফত ও ইসলামী আন্দোলনের। রাজপথের কর্মসূচি গণতন্ত্রের পথে বাধা বলছে বিএনপি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যদান, ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপটের বর্ণনায় মাহমুদুর রহমান। গণ অভ্যুত্থানের তারুণ্যের উদ্যম অটুট থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না, আশা প্রধান উপদেষ্টার। নিত্য নতুন চ্যালেঞ্জে হতাশ না হতে আহ্বান। নির্বাচনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর বরিশাল মহাসড়কে অবরোধ, ভাঙায় চরম উত্তেজনা, কর্মসূচি প্রত্যাহার বাগেরহাটে। দেশে আসছে ভয়ঙ্কর মাদক এমডিএমএ, ডিজে পার্টির আড়ালে চলে মাদক বেচাকেনা, চক্রের হোতাসহ 5 জন গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।